এ পর্যায়ে আপনার কাছ থেকে শুরু করছি মাহাদি ভাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে তারুণ্যের অহংকার হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হয়। বর্তমান প্রেক্ষাপটে তিনি কি তারুণ্যকে বা তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে পারছেন বলে আপনি মনে করেন? আপনি তার একজন উপদেষ্টা। তথ্য উপাত্ত তো তাই বলে, উনি এখনো তারুণ্যকে অন্য যে কোনো সময় চাইতে বরং আরও বেশি শক্তিশালীভাবে ধারণ করেন। যে গণ অভ্যুত্থান হলো তার একটা মৌলিক অনুষঙ্গ ছিল কোটা আন্দোলন। সেই কোটার বিষয়ে 2024 সালে আন্দোলন হয়েছে, 2018 সালে আন্দোলন হয়েছে। বাংলাদেশে প্রথম সারির রাজনৈতিক নেতা হিসেবে সবার আগে 2014 সালে পাবলিকে উনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে কোটা বাংলাদেশে যেটা আছে সেটা অবাস্তব এবং সেটা কোনোভাবেই 5%-এর বেশি হওয়া উচিত না। আমাদের তরুণরা যখন মাঠে নামে এটা নিয়ে রাজপথে আন্দোলন শুরু করে, তারও অনেক আগে তিনি তারুণ্যের এই চাহিদাটা উপলব্ধি করতে পেরেছিলেন। একইভাবে যদি আমরা দেখি গণ অভ্যুত্থানে 9 দফা 8 দফা সব কিছু হয়ে তরুণরা শেষ পর্যন্ত যে এক দফায় উপনীত হয়, চূড়ান্ত আন্দোলন হয়, ফ্যাসিবাদের পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায় এক দফার উপর ভিত্তি করে। সেই এক দফা কিন্তু আমাদের তারুণ্যের অহংকার বলছেন জনাব তারেক রহমানই ঘোষণা করেছিলেন, তাও অনেক আগে। তার মানে তরুণরা যেটা চিন্তা করেন তারও অনেক আগে কিন্তু সেটা তিনি উপলব্ধি করেন। সংস্কারের ক্ষেত্রেও সেম। 8ই আগস্ট যখন ওনারা শপথ নিলেন, অনেক তরুণ তখন প্রথমবারের মতন সংস্কারের কথাটা বলা শুরু করেন। তার আগে হয়তো তারা সংস্কার কি সেভাবে কখনো চিন্তাও করেন নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু সেই 2022 সালে 23 সালে তখনই সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবনা দিয়েছিলেন, যার উপর ভিত্তি করে আজকের যারা তরুণ তারা সংস্কার নিয়ে কথা বলছে। এর পাশাপাশি আরও একটা প্রশ্ন, আমি যদি ইমপ্লিসিটভাবে বুঝি যে তারুণ্যের সংজ্ঞা আসলে কি, তারুণ্যের সংজ্ঞার ভিতর কি ছাত্রদল পড়ে না? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন যেখানে তরুণরা রয়েছেন, গত 16 বছর এবং গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম করেছে, সেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তো তিনিই। সুতরাং রাজনৈতিকভাবে আমরা বলি, সংস্কারের দিক থেকে আমরা বলি, রাষ্ট্র পরিচালনার দিক থেকে আমরা বলি, সব ক্ষেত্রে আমার মনে হয় জনাব তারেক রহমান তারুণ্যকে ধারণ করেন। এবং এর পাশাপাশি কোটার যে সমস্যা সেটাকে কিন্তু শুধু 2014 সালে উপলব্ধি করেননি, সেটা সমাধানও দিয়েছেন। আপনি যদি দেখেন আমাদের 31 দফার একটা মৌলিক অনুষঙ্গ হচ্ছে যে ইনশাল্লাহ বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা আসবে, যারা শিক্ষিত বেকার, যাদের চাকরি নেই, চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হয়েছে। তার মানে কি, আমরা চাই যে তারুণ্য তাদের জন্য কর্মসংস্থানের প্রেক্ষাপট তৈরি হয় এবং কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত রাষ্ট্র যেন ওনাদের জীবন জীবিকার দায়িত্ব পালন করে। এর পাশাপাশি কিন্তু আমাদের 31 দফা যেটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন উনি, সেখানে কিন্তু বারবার ঘুরে ঘুরে বিকেন্দ্রীকরণের কথা এসেছে, কর্মসংস্থানের কথা এসেছে। সেখানে আমরা বলেছি কি, আমাদের নেতার যে প্রস্তাবনা সে অনুযায়ী বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপি সরকার যখন আসবে তখন আমরা বহু ভাষা সৃষ্টি করব। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যেন বাংলা এবং ইংলিশের বাইরে ফ্রেঞ্চ, জার্মান, অ্যারাবিক বা অন্য যে কোনো 3rd এবং 4th ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এই শিক্ষাগুলোর মাধ্যমে কি হবে, বাংলাদেশে বসে থেকে তারা বিশ্ব নাগরিক হতে হবে। বিশ্ব নাগরিক হিসেবে বিশ্বের যে কোনো জায়গায় কাজের সুযোগ তৈরি হবে। অনেক তরুণ রয়েছে যাদের একটা বড় দাবি ছিল যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের জন্য পেপ্যাল শুরু করা। এটা শেখ হাসিনার সময়ে গত 16 বছরে করতে পারেনি। আমাদের নেতা সুস্পষ্ট বক্তব্য হচ্ছে বাংলাদেশ ইনশাল্লাহ বিএনপি সরকার আসলে ফাস্ট ট্র্যাকে পেপ্যাল ইন্ট্রোডিউস করবে। সুতরাং আমাদের নেতার কাছে তারুণ্যের যে চাহিদা সেটা বলা লাগে না, উনি উপলব্ধি করেন। উনি একটা আইটারেটিভ প্রসেসে তৃণমূলের ক্ষমতার মাধ্যমে সকল শ্রেণী পেশার অংশ হিসেবে তারুণ্যের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যে চেষ্টা, তাদের যে প্রত্যাশা, সেটি ইনশাল্লাহ বিএনপি সরকারের মাধ্যমে প্রাপ্তির মেলবন্ধন ঘটাবে, সেটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মাহাদি ভাইকে, ধন্যবাদ। এ পর্যায়ে আমি আবু সাইদ খান আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনার কি মনে হয় যে একটা কথা 1/11 সরকারের সময় অনেক প্রচলিত ছিল, -2 এটা প্রক্রিয়া, যা আমরা অনেকে অনেক কিছু শুনেছি। আমরা তো তখন অনেক ছোট ছিলাম, আমরা হয়তো পড়েছি, আপনারা সাংবাদিকতা করার প্রেক্ষিতে অনেক কিছু হয়তো সামনে থেকে দেখেছেন। এখন অনেকে বলছে যে -1 তো হয়ে গেছে, -2 প্রক্রিয়া চলমান, 1/11 বর্তমান প্রেক্ষাপট। আপনি কি মেলাতে পারেন কিছু? রাজনৈতিক পক্ষ থেকেও এরকম একটা কথা কিছুদিন আগে একজন দায়িত্বশীল রাজনৈতিকরা বলেছিলেন, -2 প্রক্রিয়া এখনো চলমান। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। আমার কাছে এমন মনে হয় না যে এখানে -2 ফর্মুলা বলে কিছু রয়েছে। কেননা এই আজকের সরকার এটা হচ্ছে আন্দোলনের ফসল, অভ্যুত্থানের ফসল সরকার। অতএব এই সরকার এর এই ধরনের প্রবণতা নেই, বরং এই সরকার স্পষ্ট করেছে যে যত দ্রুত, অর্থাৎ 1 বছর। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, এটা প্রয়োজনীয় না যে -2 আসলে সরকারের পক্ষ থেকে আসবে। ডিপ স্টেট বলে অনেক কিছু থাকে, এটা আপনারা আমার থেকে ভালোই বুঝবেন। না, সরকারের বাইরে তো
জনগণ আসলে কাকে রাজনীতিতে প্লাস মানে রাজনীতি আনবে কিংবা বাদ দেবে এটার এখতিয়ার জনগণ। অর্থাৎ নির্বাচনের মধ্যে যখন সিদ্ধান্ত হবে তখন -2 কোনো সুযোগ নেই, কিংবা -1 যাই বলেন এই সুযোগটা নেই, বরং রাজনীতি প্রক্রিয়ার বাইরে এটা হতে হয়। তো যেহেতু রাজনীতিক প্রক্রিয়াকে এই সরকার সমুন্নত রাখতে চাইছে, অতএব এই সরকারের মাধ্যমে -2 এই ধরনের ফর্মুলার ব্যাপারটা আমার কাছে মনে হয় না। অনেক ধন্যবাদ। -2 ব্যাপারে আপনি কিছু বলতে চান শফিক ভাই? এটা নিয়ে কথা হয়েছে তাই আমি কথা বলছি। আমাদের কোনো কারোই মাইনাস করার কোনো আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট আপনি জানেন ওনারা 5 মাসে এরকম কোনো কথা বলেননি, এবং সেই বিষয়ে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট শফিক ভাই আমি একটু দ্বিমত পোষণ করি। 53 বছরে কেন কিছু করতে পারলো না, কেন আমাদের এখানে বসতে হচ্ছে, করতে হচ্ছে, কেন গুলশান সোসাইটির বায়ু দূষণের প্রোগ্রামে আমার আসতে হবে, এই কোট করছি আমি, এটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার সরাসরি বক্তব্য, তাকে যখন সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছেন নির্বাচন কেন্দ্রে। না, এটা আসলে আপনি আমার পয়েন্ট অফ ভিউটা আমি একটু বলি যে সাধারণ নাগরিক হিসেবে এটা যেটা হয়েছে যে একটা অনেক ক্ষেত্রেই যেমন ধরেন আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা যে কলাপস করলো, এটার জন্য দায়ী কারা? অবশ্যই 1 নাম্বার দায়ী শেখ হাসিনা, কিন্তু এটার জন্য কিছুটা দায় তো অন্যান্য পলিটিক্যাল পার্টিরও আছে। তো সেই জন্য ব্রডার পার্সপেক্টিভে উনি পলিটিক্যাল পার্টিগুলোর যে ফেইলুরটা সেটা উনি বলেছেন, এবং আমার মনে হয় যে এইটা কারেন্ট কনটেক্সটে পলিটিক্যাল পার্টিগুলো তো তাদের মানে তাদের ফেইলুর কি আছে সেটা নিয়েও তো বলা উচিত, ঠিক না? আমরা তো একটা যেই সোসাইটিতে যেতে চাচ্ছি, যেই জায়গায় যেতে চাচ্ছি, সেখানে তো যাতে এই যে সমস্যাগুলো আগে যেটা হয়েছে যেটা যাতে রিপিট না হয় সেই বন্দোবস্ত তো আমরা যেতে চাচ্ছি। তো এটার মধ্যে কোনো আমার মনে হয় যে উনি খুব কোনো একটা বাজে কোনো রিমার্ক করেছেন। বাট আমরা দেখেন ইন্টারিম গভর্নমেন্ট প্রথমে আসার পরের থেকে কোনো ধরনের কোনো এই বিষয়ে একটা আমার মনে হয় না যে খুব চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বলেন বা ইন্টারিম গভর্নমেন্টের ক্যাবিনেট থেকে বলেন এরকম কোনো স্টেটমেন্ট এসছে যে তারা মাইনাস করতে চান। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই। আমি মনে করি যারা খুনে জড়িত, যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে, দেশটাকে ফোকলা করেছে, এবং এই যে আজব মানে ভয়ানক রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট করে লুটপাট করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি মনে করি এই ব্যাপারে আমাদের কনসেনসাস হয়ে গেছে, এই ব্যাপারে গণভোট করলেও এটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। শফিক ভাইয়ের কাছে আবারও প্রশ্ন, রিজিওনাল কোঅপারেশনের দিক থেকে ইন্টারিম গভর্নমেন্টের পজিশনটা কি? শেয়ার্ড ইন্টারেস্ট এনশিওর করতে সরকার কি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করছে কিনা? কারণ এই বর্তমান সরকারের মেয়াদ যে কয়দিনই হোক তারা যে জায়গাতে রেখে যাবে শেখ হাসিনা রেজিম থেকে খুবই ডিফারেন্ট, এবং তা পরবর্তী সরকারের জন্য একটা স্টার্টিং পয়েন্ট হবে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? না, এটার ব্যাপারে আপনি জানেন প্রফেসর ইউনূস তার ডিউটি নেওয়ার পরের থেকেই উনি কয়েকটা বিষয়ে খুবই স্পষ্ট বলেছেন। একটা বিষয় হচ্ছে যে উনি সার্কের রিভাইভাল চাচ্ছেন, এটার ব্যাপারে উনি অনেক কথা বলেছেন। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যারা সার্কের 2-1 দেশের যারা লিডার ছিলেন তাদের সাথে কথা বলেছেন, অন্যান্য ইভেন D8-এ যে কথা বলেছেন। ওনার এটা একটা সেন্ট্রাল আইডিয়া, এটা ফরেন পলিসির ব্যাপারে উনার একটা বলিষ্ঠ আইডিয়া। উনি বারবার বলছেন যে সার্ককে রিভাইভ করতে হবে। সার্ককে রিভাইভ হলে যেটা হয় যে সাউথ এশিয়ার মধ্যে যারা যারা ছোট দেশ তাদের একটা মর্যাদার জায়গা তৈরি হয়। এটা যাতে আপনি কেউ বড় কোনো দেশ ডিকটেট না করতে পারে যে কীভাবে, এটা সবাই আমরা সমান, আমরা একটা ইকুইটির একটা বিষয় আছে যে এবং এটা পুরো আপনি যেমন ধরেন একটা জিনিস কি এটা নিয়ে অনেক বলা হয় যে না এখানে যে বিটারনেস আছে, যে বিকারিং আছে, সেটা দিয়ে এই সার্কটা এগোনো যাচ্ছে না। এটা কিন্তু টোটালি একটা মানে আমি বলবো যে রিগ্রেসিভ কথা। এই জন্য আপনি ইউরোপের হিস্ট্রি দেখেন, ইউরোপে এক একটা দেশ আর একটা দেশের সাথে কতবার যুদ্ধ করেছে,
তো ওরা যদি একটা সাকসেসফুল ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারে, আমরা কেন পারবো না? প্রফেসর ইউনূস এটা বারবার বলেছেন। আবার ইন্ডিয়ার ক্ষেত্রে, যেহেতু ইন্ডিয়া আমাদের সবচেয়ে লার্জেস্ট নেইবার, আমাদের 3 পাশ দিয়েই ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার, ইন্ডিয়ার ক্ষেত্রে উনি কিন্তু বারবার একটা স্পষ্ট জানিয়েছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু এই ভালো সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে? এটা হবে ন্যায্যতা, সমতা এবং মর্যাদা। আপনি আমাকে মর্যাদার সাথে দেখবেন, আমি আপনাকে মর্যাদার সাথে দেখব। যেটা আগের গভর্নমেন্টের সময় বাংলাদেশের মানুষ জানে ছিল কিনা এটা সবাই জানেন, ঠিক না? তো সেই জায়গায় আমার মনে হয়, এবং আর একটা জিনিস উনি বলেছেন খুবই সুস্পষ্টভাবে, উনি আসিয়ানের মেম্বার হতে চান। আসিয়ান দেখেন রিজিওনাল কোঅপারেশনের ক্ষেত্রে আসিয়ান খুবই একটা রোল মডেল, একটা রোল মডেল। সেই জায়গায় যেটা হচ্ছে যে আসিয়ানের থেকে যাওয়ার জন্য উনি আনোয়ার ইব্রাহিমকে বলেছেন, অন্যান্য যারা লিডার ছিলেন তাদেরকে বলেছেন, বলে তাদেরকে একটা উনি সাপোর্টটা গ্যাদার করার চেষ্টা করছেন। কারেন্ট স্টেজে যেটা হচ্ছে যে তাদের সাথে আমরা সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার একটা অবস্থান তৈরি হয়েছে, হয়তো আমরা এটা হচ্ছি, কিন্তু আমরা আসলে চাই ওদের ফুল মেম্বার। এবং ফুল মেম্বার হলে যেটা লাভ হবে, আমার ট্রেড বহুগুণ বেড়ে যাবে, আমাদের ইকোনমি মানে আমাদের মানুষের জন্য যে জব তৈরি হবে, মিলিয়নস অফ জব তৈরি হবে। তো সেই জায়গাটা নিয়ে, এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আসিয়ানের একটা ম্যাপ আছে, যে ম্যাপটাকে সংশোধন করে এই বাংলাদেশের এই রিজিয়নটাও দেখাতে হবে যে এটা সাউথ ইস্ট এশিয়ার সাথে সংযুক্ত। সেটা যদি আমাদের করতে পারি, এটা হবে আমাদের জন্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, এবং উনি এটার জন্য খুব কাজ করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ শফিক ভাই। এই বিষয়ে মাহদী আমিন ভাইয়ের কাছে জানতে চাইবো, সাউথ এশিয়ার নেইবারহুড সবসময় আসলে ক্রিটিক্যাল ছিল, বিশেষ করে বাংলাদেশের জন্য, এবং রিসেন্ট টাইমসেও আসলে বিভিন্ন কারণে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিভিন্ন কারণে এটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমরা গত রেজিমের মতো একটি নতজানো পররাষ্ট্রনীতিতে এখন আর নেই। তো বিএনপি পররাষ্ট্রনীতিটা আসলে কেমন হবে? সাপোজেডলি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে। ইতিমধ্যে আমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করা হয়েছে, সেখানে অনেকটাই হাইলাইট করা আছে। বিএনপির একটা কমন ফিলোসফি যেটা আছে ফরেন রিলেশনসের ক্ষেত্রে, যে বিদেশে আমাদের সবাই বন্ধু, কিন্তু কোনো প্রভু থাকবে না। অর্থাৎ আমাদের যে কোনো সম্পর্ক, সেটা বাইল্যাটারাল হতে পারে, মাল্টিল্যাটারাল হতে পারে, সব প্ল্যাটফর্মে সেটা হবে সমতা, ন্যায্যতার ভিত্তিতে। সেখানে আমরা নিশ্চিত করবো ইকুয়ালিটি থাকে, ফেয়ারনেস থাকে, জাস্টিস থাকে, রেসিপ্রোকাল হয়। সো প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা পানির ক্ষেত্রেই হোক, সেটা আমাদের দ্বিপাক্ষিক নিরাপত্তার ক্ষেত্রে হোক, সেটা আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, আমরা সবসময় একটা ব্যালেন্স রিলেশন চাই। এটাই যথেষ্ট আমার মনে হয়। অনেক ধন্যবাদ আবু সাইদ খান। আপনার কাছে এই বিষয়ে একটা প্রশ্ন। আমাদের ইলেকশনে আমরা রাজনৈতিক দল বলেন, সাংবাদিক মহল বলেন, সাধারণ মানুষ বলেন, সবার মধ্যে একটা পারসেপশন থাকে ইলেকশন ইনফ্লুয়েন্সড বাই ফরেন গভর্নমেন্টস, বা বিদেশি প্রভুদের কাছে যাওয়া, দূতাবাসে, এমবাসি পাড়াতে ঘোরাফেরা করা, এই জাতীয় অনেক কথাবার্তা হয়। তো সামনে যে নির্বাচনটা হবে, সেই ব্যাপারে আপনার কি মনে হয়? শোনান, যখন ক্ষমতাটা জনগণের কাছে থাকে না, কিংবা জনগণের ভোটের উপর যখন রাজনৈতিক দলগুলোর আস্থা থাকে না, তো বিশেষ করে যখন কোনো বড় দল ক্ষমতায় থাকার জন্য, তখন তারা ফরেন পাওয়ারের সঙ্গে যোগাযোগ করে, তাদের সমর্থন আশা করে। কিন্তু যখন জনগণের উপর ভরসা রাখলে তো এটা হয় না। আর একটা প্রবলেম হয়ে গেছে আমাদের, যেমন এটা আমি খোলামেলাই বলি, যেমন ভারতের সাথে রিলেশনের ব্যাপারটা। তো এখানে রিলেশনটা হবে পিপুলস টু পিপুল, এখানে রিলেশনটা হবে রাষ্ট্রিক, কিন্তু এখানে সেটা হচ্ছে যেন দলের সঙ্গে দলের, অর্থাৎ মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনা সরকারের রিলেশন ছিল। এইটা একটা সমস্যা তৈরি হয়েছে। তো এই সমস্যা হচ্ছে যে তখন শেখ হাসিনার গভর্নমেন্টের সমস্ত অপকর্ম তারা ছাপাই গিয়েছে, কিংবা এক ধরনের সমর্থন দিয়েছে, এবং যেটা অযাচিতভাবে এই সমর্থনগুলো এসছে, এটা একটা বাধা। যদিও ভারতের পররাষ্ট্রনীতিতে দুটো ট্রেন্ড আছে। একটা হলো আইকে গুজরাল, উনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন, তখন একটা ডক্টরিন হচ্ছে যে রাষ্ট্রগুলোর সঙ্গে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌভ্রাতৃত্ব, অর্থাৎ সুসম্পর্ক গড়ে তোলা, এইখানে আঞ্চলিক উন্নয়নের জন্য এটা দরকার। আর একটা ট্রেন্ড আছে যে একটা বড় ভাই সুলভ আচরণ, এবং সেই বড় ভাই সুলভ আচরণের কারণেই ভারতের সঙ্গে তো শ্রীলঙ্কার দূরত্ব হয়েছে,
নেপাল, তো মালদ্বীপ, এমনকি ভুটানের সঙ্গে এখন চীনের যোগাযোগ বাড়ছে, ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। তো এই ব্যাপারটা ভারত একমাত্র এখানে রাজনৈতিক সমর্থনের বিনিময়ে শেখ হাসিনা তাকে সমর্থন দিয়েছিল, যে কারণে আমরা নর্থ ইস্টে যে তাদেরকে ট্রানজিট সহ সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছি। আমি সুযোগ সুবিধা ট্রানজিট দেওয়ার বিপক্ষে না, কিন্তু পক্ষান্তরে আমাদের যেটা পাওয়ার দরকার ছিল, যেমন পানির ন্যায্য হিস্সা, তিস্তা চুক্তি, এগুলো বাস্তবায়ন হয়নি। তো এই যে জায়গাটায় এক ধরনের দূরত্ব কিন্তু ভারতের সঙ্গে আমাদের তৈরি হয়েছে, এবং মানুষের ধারণা হচ্ছে, এবং বাস্তবতাও তাই, যে শেখ হাসিনার সরকারকে ভারতের এক ধরনের সমর্থন ছিল, এবং সেটা প্রকারান্তরে আচার আচরণে এবং বিভিন্ন তাদের ভূমিকার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় পররাষ্ট্রনীতির জায়গাটা যদি আমি বলি যে সেটা আমাদের হবে জনগণের সঙ্গে জনগণের বন্ধুত্ব, রাষ্ট্রিক সুসম্পর্ক, এখানে দলের সুসম্পর্ক নয়। এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমি এ পর্যায়ে আবারও মাহদী ভাইয়ের কাছে জানতে চাই যে উপমহাদেশের বাস্তবতায় ডাইনাস্টিক পলিটিক্স বা পরিবারতান্ত্রিক রাজনীতি একটা খুবই চলে আসছে, চলছে, ভবিষ্যতে হয়তো চলতে থাকবে এরকম একটা বিষয়। কিন্তু বর্তমান নতুন বন্দোবস্তর কথা যেটা বলা হচ্ছে, সেই জায়গায় কি এই জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি এই বিষয়টাকে তিনি কিভাবে ট্যাকেল করবেন? আর নতুন বন্দোবস্তের ক্ষেত্রে ডাইনাস্টিক পলিটিক্সকে প্রশ্নবিদ্ধ করা হয়, এটা আমরা যদি ভারতেও দেখি, আমরা যদি পাকিস্তানেও দেখি, এই ট্রেন্ড চলছে। তো উনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, বা এই বিষয়ে ওনার মনোভাব কি? ভারতীয় উপমহাদেশের বাস্তবতায় আপনি যেটা বললেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইসব জায়গায় ডাইনাস্টিক পলিটিক্সের একটা কালচার কম বেশি রয়েছে। আমরা আসলে পরিবারতান্ত্রিক রাজনীতির সে অংশটুকুই প্রশ্ন করব যেখানে আমরা দেখব একজন অপরিচিত মানুষ, যার হয়তো সেরকম জনসম্পৃক্ততা নাই, যার জনগণের ভিত্তি নাই, দলের ভিতর গ্রহণযোগ্যতা নাই, হুট করে উঠে বসে হয়তো এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, উপদেষ্টা হয়ে গেলেন। সেই পরিবারতান্ত্রিক রাজনীতি কখনই কারো কাছে কাম্য না। অন্যদিকে যদি এমন হয় যে কোনো একজন নেতা যার জনসম্পৃক্ততা রয়েছে, দলের সর্বস্তরে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা রয়েছে, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, দেশের মানুষের জন্য রাজনীতি করে আসছেন, কাজ করে আসছেন, সুতরাং সেই গ্রহণযোগ্যতা স্বাভাবিকভাবেই তাকে অনেকটুকু এগিয়ে দিবে, সেটাই স্বাভাবিক। আমরা যদি আপনি যে প্রশ্ন করলেন সুনির্দিষ্টভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে তাকাই, আমার মনে হয় পরিবারতান্ত্রিক রাজনীতিতে উনি শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বেই একটা নজিরবিহীন উদাহরণ। কারণ 36 বছর রাজনীতি করার পরও 1988 সাল থেকে উনি ফর্মালি পলিটিক্স শুরু করেন, আজ পর্যন্ত তিনি এমপি হননি, মন্ত্রী হননি, উপদেষ্টা হননি। পরিবারতান্ত্রিক রাজনীতিতে এটা নজিরবিহীন। আমরা দেখেছি যে উনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলেন, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তেন, স্বৈরাচার এরশাদের সে সময়ে উত্তাল ক্যাম্পাসে ওনার বিরুদ্ধে আঘাত এসেছে, ওনাকে বিভিন্ন সময়ে সহিংসতার শিকার হতে হয়েছে, তারপরও কিন্তু উনি বাংলাদেশ ছেড়ে যাননি। এই ঢাকার বুকে থেকে উনি ওনার পড়াশোনা করেছিলেন। ফর্মালি উনি 1988 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় একজন সাধারণ সদস্য হিসেবে তৃণমূল থেকে ওনার রাজনীতি শুরু করেছেন। সুতরাং অবশ্যই ওনার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের ভূমিকা পালন করেছিলেন, ওনার মা 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। সব কিছু ওনাকে অ্যাডভান্টেজ দিয়েছে, কিন্তু সেই অ্যাডভান্টেজকে উনি কখনো এক্সপ্লয়েট না করে উনি তৃণমূলের নেতা হিসেবে থেকে গিয়েছেন। 1988 সালের পর থেকে যদি আমরা দেখি, 1991 সালের নির্বাচনে, 1996 সালের নির্বাচনে তিনি ওনার মা তৎকালীন আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার 5টি করে 10টি আসনের নির্বাচনী দায়িত্ব পরিচালনা করেছিলেন, এবং প্রত্যেকটাতে কিন্তু তিনি বিপুলভাবে বিজয়ী হয়েছিলেন। তিনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করেননি, অথচ করার সুযোগ ছিল। যদি 1991 সালে অনেকটা অপরিচিত অবস্থা উনি রাজনীতিতে চলে আসতেন, এমপি হয়ে যেতেন, সেটা নিয়ে প্রশ্ন করা যেত। কিন্তু আজকে 2024 সালে 36 বছর রাজনীতি করার পরও উনি কোনো রাষ্ট্রীয় পদ কেন নেননি, আমার মনে হয় সেটা আজকে বড় জিজ্ঞাসা হওয়ার কথা। 2001 সালে যে নির্বাচন হয়, সেখানে কিন্তু বিএনপির যে জোট সরকার হয় তার মূল নেপথ্যের কারিগর ছিলেন তিনি। 96 থেকে 2001 সালে বিএনপি যখন বিরোধী দল ছিল, তখন থেকে নির্বাচনটাকে ঢেলে সাজিয়েছিলেন, পরিচালনা করেছিলেন। 2001 সালে সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। খুব স্বাভাবিকভাবেই ওনার উপর প্রচণ্ড চাপ ছিল এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। উনি সেটা করেন নাই। উনি নিজে ইলেকশনও রান করেন নাই, উপনির্বাচনে মনোনীত হয়ে এমপিও হন নাই, মন্ত্রীও হন নাই, কোনো রাষ্ট্রীয় পদ নেন নাই। 2001 থেকে 2006 সালে সে পুরো সময়টাতেই উনি রাষ্ট্র পরিচালনায় না গিয়ে দলকে গুছিয়েছেন,
তৃণমূলের দলকে শক্তিশালী করেছেন, সকল শ্রেণী পেশার মানুষের কাছে ছুটে গিয়েছেন। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই যেখানে জনাব তারেক রহমান যান নাই, তৃণমূল মানুষের সমস্যাটা উপলব্ধি করার চেষ্টা করেন নাই। তার কারণেই কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশের যারা উন্নয়ন চান না, বাংলাদেশে যারা গণতন্ত্র চান না, তিনি তাদের শত্রুতে পরিণত হন। আমরা দেখেছি 111 হয়েছে, সেখানে তার বিরুদ্ধে কি অমানবিক নিপীড়ন হয়েছে। স্বাভাবিকভাবেই সেই নিপীড়নের পরে উন্নত চিকিৎসার জন্য ওনার দেশের বাইরে যেতে হয়েছে। সেখানে থেকেও কিন্তু উনি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছেন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি ওনার জীবনে দেখা যায় প্রাত্যহিক জীবনের 12 থেকে 14 ঘন্টা উনি বাংলাদেশের তৃণমূলের সাথে কথা বলেছেন, একদম সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে কথা বলেছেন। প্রান্তিক পর্যায়ে শুধু দলের না, দলের বাইরে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কনসাল্ট করেছেন। মূল উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশে কিভাবে আবারও গণতন্ত্রটাকে পুনঃপ্রতিষ্ঠা করা যায়। আমি জাস্ট একটু বলছি প্লিজ। এবং সেই যে আদর্শ, এই আদর্শটা আমরা দেখি কি, যদি দেখি উনি যদি গণতন্ত্রের পক্ষে কঠিন পথটা না ধরতেন, এই যে 16 বছর যখন ফ্যাসিবাদ ছিল, অনেক দল, রিজিওনাল পার্টি, তারা দেখা গিয়েছে এমপি মন্ত্রী হয়ে গেছে, সংসদে বিরোধী দলে বড় বড় আসন নিয়ে বসে আছে। উনি কিন্তু সেগুলো কোনো কিছু করেন নাই। উনি সংসদে বিরোধী দলের যে আসন, সেটা কোনো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নেয় নাই, কোনো রকমের আপোষ করে নাই। যেভাবে আমাদের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধীর সময় কোনো আপোষ করেনি, ওনার ক্ষেত্রে সেম। বরং উনি তৃণমূলের ক্ষমতায়নের জন্য চেষ্টা করেছেন, বাংলাদেশের মানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। যার ফলে আমরা দেখেছি গত 16 বছরে সবচাইতে বেশি গুম খুন হামলা মামলা শিকার হয়ে এই গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছে ওনার দল বিএনপি। এই টোটাল আন্দোলনের মহানায়ক তিনি। এবং আমরা দেখেছি সেই 36 বছর পর আজও রাষ্ট্রীয় পর্যায়ে ওনার কোনো পদ নাই। আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশনটা করা খুব প্রয়োজন। যদি উনি আপোষ করতেন, যদি উনি তৃণমূলের রাজনীতি না করতেন, যদি উনি গণতন্ত্রের কঠিন সংগ্রামী পথ বেছে না নিতেন, হয়তো উনি অনেক কিছু হতে পারতেন। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের সব মানুষের পক্ষ থেকে ওনার এটাকে ধন্যবাদ জানানো প্রয়োজন, এটাকে অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন। এবং ওনার যে বাবা মা বাংলাদেশের দুজন রাষ্ট্রনায়ক ছিলেন, পুরো বাংলাদেশকে ওনারা ঢেলে সাজিয়েছেন, গণতন্ত্র এনে দিয়েছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দিয়েছেন, উন্নয়ন উৎপাদন এনে দিয়েছেন। তাদের সন্তান হয়ে এটা ওনার দুর্বলতা না, এটা ওনার একটা স্ট্রেংথের ব্যাপার। এবং সবকিছু পেরিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতেও জনগণের ভোট যখন হবে, ওনার এই 36 বছরের কন্ট্রিবিউশনের উপর বেস করে আমরা বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকারে ইনশাল্লাহ উনিই প্রধানমন্ত্রীদের দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে ছোট করে শফিক ভাই এবং আবু সাইদ খান ভাইয়ের কাছ থেকে শুনবো, তারপরে আমরা আমাদের আলোচনা একদম শেষাংশে চলে যাবো একদম। না, এটা তো বাস্তবতা। এটা বাংলাদেশের নিরিখেই বলেন বা সাউথ এশিয়া বলেন, সব জায়গাটাই এটা বাস্তবতা। এটা অনেক ক্ষেত্রে তখনই হয় যখন সত্যিকার অর্থে সমাজের অনেক অংশ রাজনীতি বিমুখ থাকেন। তো আমাদের এবারের আন্দোলনের একটা খুব বড় দিক হচ্ছে যে খুব ভালো ভালো ইয়াং লিডার এসছেন, তারা বাংলাদেশের নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছেন, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছেন। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে জনগণের কাছে অনেক অপশন আছে, যে আমি এই পার্টির হচ্ছেন, আচ্ছা আমি এর কাছে যাচ্ছি, বা নতুন নতুন আছেন অনেক, এর মধ্যে কেউ কেউ আছেন খুব ফিলোসফিক্যাল কথাও বলছেন এবং তাদের বিশাল ফলোয়ার। তো এটাই এটা পরিবারতান্ত্রিক ডায়নাস্টিক পলিটিক্স সব জায়গায় আছে। আপনি ট্রাম্পের দেখেন না, ট্রাম্প তার ছেলের ওয়াইফকে বানিয়ে দিয়েছেন, রিপাবলিকান পার্টির প্রধান বানিয়ে দিয়েছেন, ঠিক না? তো অন্যান্য দেশেও কিন্তু এটা আছে যে ইয়েতে। বাট এটা তো সমস্যাটা পরিবারতান্ত্রিক না, সমস্যাটা হচ্ছে যে পরিবার যখন একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, আপনি দেখেন না গতবারে মানে গত 15 বছরে আপনি একটা ঋণ নিতে যাবেন, আপনার শেখ হেলালের আপনার ফোন লাগবে, আপনি এই কাজটা করাতে যাবেন। পরিবারতন্ত্র থেকে একটা প্রশ্ন আমি করতে চাই, সরি টু ইন্টারাপ্ট। সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাপারে সরকার কি জাতিসংঘের সঙ্গে কোনো আলাপচারিতা চালিয়ে যাচ্ছে? আমরা তো একটা চিঠি দিয়েছি এই বিষয়ে, আমরা বলেছি তো, তার বিষয়ে আমাদের সুস্পষ্ট একটা অবস্থান আছে, সেই বিষয়ে আমরা জানিয়েছি। জি, আপনি প্লিজ কন্টিনিউ করেন, অথবা আমরা অবশ্যই না এই আমার কথা হচ্ছে যে পরিবারতন্ত্র যদি এটা ফোর্স অফ গুড হয়, ইটস নট প্রবলেম, ঠিক আছে? কিন্তু যেটা যদি ফোর্স অফ গুড না হয় পরিবারতন্ত্র, তখনই সমস্যাটা তৈরি করে। তা আমরা ব্লেসড, আমরা বলবো যে গত জুলাই আগস্টে আমরা ব্রিলিয়ান্ট লিডার পেয়েছি এবং আশা করছি যে বাংলাদেশের পলিটিক্সটা আরো ডায়নামিক হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান। আপনার কাছে পরিবারতন্ত্র নিয়ে আপনার মতামত জানতে চাইবো। এটা সংক্ষিপ্ত আকারে বললে হয়তো বা আমাদের সময় স্বল্পতা আছে কিছুটা, সেজন্য। আর এরপরে আমরা আলোচনা শেষাংশে যাব।
পরিবারতন্ত্র আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে, তো সেটা আমার কাছে কোনো বাধা না। বাধাটা হচ্ছে পরিবারকে মানে পরিবার সে কিভাবে দেশটা শাসন করতে চাইছে, তার যোগ্যতা ভিত্তিতে অগ্রসর হচ্ছে, সততা যোগ্যতা, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন শেখ হাসিনা তো শেখ মুজিবুর রহমানের কন্যা, তো এইটা কোনো আপত্তির কিছু ছিল না যদি তিনি দুঃশাসন চাপিয়ে না দিতেন। তিনি যদি স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা না করতেন, এটা আপত্তি ছিল না। তো আমার কাছেও মনে হয় যে বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান তারা কিভাবে দেশ পরিচালনা করবেন, তাদের পরিচালনার মধ্য দিয়ে সেখানে জনগণের অধিকার সমুন্নত হবে কিনা, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু তাদের ভিতর পরিবারতন্ত্রের কারণে কেউ আসুক, আপত্তি নেই, কিন্তু পরিবারতন্ত্রের কারণে যেন সেখানে কোনো দুঃশাসন চাপিয়ে দিতে না পারেন, সেটি হচ্ছে দেখবার বিষয়। অনেক ধন্যবাদ। আপনাকে দিয়ে শেষাংশে শুরু করছি। আপনার কি মনে হয় কতটুকু সংস্কারের পর নির্বাচন হওয়া উচিত? সেটা খুব কঠিন ব্যাপার, যে সংস্কারটা তো অনেক কিছুই। তো আমরা এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো পাকিস্তানি কাঠামোর মধ্যে বাংলাদেশটা ঢুকে যায়, অর্থাৎ যে ঔপনিবেশিক কাঠামোর মধ্যে বাংলাদেশ, অর্থাৎ ঔপনিবেশিক আমলে গঠিত প্রশাসন, পুলিশ সব কিছু অক্ষত থেকে যায়, স্বাধীন দেশের উপযোগী প্রশাসন গড়ে ওঠে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তারপরে হচ্ছে দ্বিতীয়ত যে সমস্যা, সেটা হলো প্রশাসনকে তারা দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, তারা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, পুলিশ লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়ে যায়, প্রশাসনের কর্মকর্তারা আজ্ঞাবহ হয়ে যায়। সেইগুলো ছিল আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, এবং এই সমস্যার কারণে এখানে গণতন্ত্র কাজ করেনি। প্রশ্নটা যেন কি ছিল? কতটুকু সংস্কারের পর নির্বাচন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? রাইট, আমি ওখানে আসছি। তো এখন হচ্ছে যে এই জায়গা থেকে সংস্কার, তো এটা একটা বড় ব্যাপার এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, যে এই রাষ্ট্রটাকে মানে ঔপনিবেশিক ধাঁচে রাষ্ট্রটাকে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা করা, সেই অনুসারে পুলিশ, প্রশাসন এবং অন্য অর্গানগুলোকে ঢেলে সাজানো, এটা একটা কঠিন কাজ। তো এই কাজটা তো আমার মনে হয় এটা রাজনৈতিক দল তার সময় নিয়ে তার রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে অগ্রসর হতে হবে। তবে কিছু কিছু কাজ তো করাই দরকার। যেমন একটা ভালো নির্বাচন হতে হলে পুলিশ বাহিনীকে ঠিক করা দরকার, যে পুলিশ বাহিনী এখন যেভাবে ডিমোলাইজড হয়ে পড়েছে, তো পুলিশ বাহিনীর সংস্কারটা খুবই জরুরি। এখানে কিভাবে নতুন রিক্রুটমেন্ট এবং অন্যান্যভাবে পুলিশকে আবার তার দায়িত্বে ফিরিয়ে আনা, এটা একটা খুবই জরুরি ব্যাপার। এখানে তো কিছু কালাকানুন আছে, সেখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ কালাকানুনগুলোকেও সংশোধন করা, সেগুলো যেগুলো নির্বাচনে বাধা তৈরি হতে পারে, এখানে নির্বাচনী আইনের কিছু পরিবর্তন করা দরকার। এই ধরনের কতটুকু করা দরকার, এখানে শুধু হলো কি এই সরকার কি চায় এবং স্টেক হোল্ডাররা কি চায়, এই ব্যাপারে একটা ঐকমত্যটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন সরকার অনেক কিছুই চাইছে, কিন্তু স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো সেটা চাইছে না, কেউ মানছে না। অতএব এখানে একটা কমন অভিন্ন মতে আসতে হবে যে এই সংস্কার তারা করবে, আর রাজনৈতিক দলগুলো সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এই ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু সংস্কার তো করাই উচিত। যেমন রাজনৈতিক দলগুলো সেটা করে না, তার প্রমাণ হচ্ছে যে 3 জোটের রূপরেখা ছিল 90-এ। তো 3 জোটের রূপরেখা তখন কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দেশ শাসন করেছে, একাধিকবার ক্ষমতা এসছে, কিন্তু 3 জোটের রূপরেখা কোনো সরকারই বাস্তবায়ন করে নাই। তো এই যে একটা ব্যাপার, তো এই ধরনের কালাকানুনগুলো কমন যে জায়গাগুলো আছে, সেগুলো কিছু ব্যাপারে আমার মনে ঐকমত্য দরকার, এবং রাজনৈতিক দলগুলোর জন্য সঙ্গে একটা ডায়লগ দরকার। আমার কাছে একটু মনে হয়েছে যে জিনিসটা আমি বলি, সেটা হলো সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যতটা যোগাযোগ থাকা দরকার, সেই যোগাযোগটা ক্ষেত্রে আমার কাছে একটু বত্যয় মনে হয়েছে। আমার মনে হয় আরও ইন্টারাকশন দরকার, আরও ডায়লগ দরকার, এবং সেটা কেবলমাত্র আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিকভাবেও তাদের মধ্যে যোগাযোগ করে কিছু কমন সিদ্ধান্তে পৌঁছাটা জরুরি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব আবু সাঈদ খান। মাহাদি আমিন ভাইয়ের কাছে একই ব্যাপারে প্রশ্ন। বিএনপি এবং আরো কিছু রাজনৈতিক দল তারা বলছে যে প্রয়োজনীয় বা একটা সার্টেন অ্যামাউন্ট সংস্কার করে নির্বাচন হয়ে
নির্বাচন সংস্কার যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই জন্য এটা বাকি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত। জনগণ কেন এই প্রমিসে বিশ্বাস করবে? আমরাই তো জনগণের দল, তাই না? মানুষ কি বিশ্বাস করবে, কেন বিশ্বাস করবে, সেটার জন্যই তো নির্বাচন দরকার। নির্বাচনের প্রয়োজন কি? নির্বাচনের প্রয়োজন হচ্ছে গণমানুষের, সকল শ্রেণী পেশার মানুষের মতামতের প্রতিফলনের জন্য। সুতরাং যত দ্রুত নির্বাচন হবে, আমরা আমাদের ম্যানিফেস্টো নিয়ে আসবো, অন্যান্য সকল রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো নিয়ে আসবে। যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন কোনো এলিমেন্ট থাকে যারা মনে করেন যে ওনারা রাষ্ট্র পরিচালনা ইনভলভ হতে চান, ওনারা ওনাদের ম্যানিফেস্টো নিয়ে আসবেন, জাতির সামনে প্লেস করা হবে। সারা বাংলাদেশের মানুষ যারা ভোটার রয়েছেন, এই 12 কোটি মানুষের সম্মিলিত সিদ্ধান্তে যাদের উপর ওনাদের আস্থা রয়েছে, যাদের ম্যানিফেস্টোর উপর ওনাদের আস্থা রয়েছে, যাদেরকে ওনারা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য মনে করবেন, ওনারা সেই কাজটুকু করবেন। সেটি তো গণতন্ত্রের সৌকর্য। আমরা যেহেতু বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, এই সরকারটার নাম অন্তর্বর্তী সরকার বলেই কিন্তু ওনারা সরকার পরিচালনা করতে এসেছেন। 5 তারিখে সরকার ফল হওয়ার পরে যদি যে লম্বা সংস্কার কাজের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারে হতো, তাহলে তো বিএনপি সরকার পরিচালনা ঠিক নেই। আমরা নেইনি কেন? কারণ এই সরকারের মূল দায়িত্ব কি? এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা। এটা ওনাদের মূল কাজ। এর পাশাপাশি স্টেবিলিটিটাকে ধরে রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর স্টেবিলিটি ধরে রাখতে হবে, যেন সচিবালয়ের মতন অঘটনা না ঘটে। আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন মানুষজন দেখছি বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে, সেই ধরনের কোনো ঘটনা না ঘটে। বিচার করতে হবে ফ্যাসিবাদের যারা দোষর রয়েছেন, যারা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, গুম খুন হামলা মামলা সহ মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি এই কাজগুলো অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আনফর্চুনেটলি আমরা দেখছি এই কাজগুলো ঠিক মতন হচ্ছে না, কিন্তু একটা লম্বা সংস্কার প্রক্রিয়ায় ঢুকে যাচ্ছে। এগুলো আসলে সুষ্ঠু প্রক্রিয়া না। সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকারের কাছে আমাদের সুস্পষ্ট যেটা প্রস্তাবনা, সেটা ওনারা অনেকগুলো কমিশন দিতে পারেন, সেখানে কোনো সমস্যা নাই। কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিবেন, সেই প্রস্তাবনার ভিতরে যতটুকু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবেন। সুতরাং আমাদের ক্ষেত্রে প্রস্তাবনা রাখবেন অন্তর্বর্তী সরকার, নির্বাচনের সাথে জড়িত অংশটুকু তারা বাস্তবায়ন করবেন, বাকিটুকু নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবেন। তাহলে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কতটুকু, সেটাও কিন্তু সুনির্দিষ্ট কিছু খাত রয়েছে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি করতে হয়, তার জন্য 4টা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রয়েছে: জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ। এই 4টা সরাসরি নির্বাচনের সাথে সম্পৃক্ত। যত নির্বাচনের প্রস্তাবনায় তাদের থাকুক না কেন সংস্কারের ক্ষেত্রে, এই 4টা বিষয় ওনারা প্রস্তাবনা দিবেন, নির্বাচনের সাথে আয়োজিত যে অংশটুকু রয়েছে সেটা বাস্তবায়ন করবেন। বাকি যা আছে সেটা পরবর্তীতে জনগণের ম্যান্ডেট সহ, জনগণ যাদের উপর আস্থা রাখে, সেই জনসম্পৃক্ত সরকারের উপর ছেড়ে দিবেন। ওনারা এটাকে তারপর ফলো থ্রু করে কার্যকর করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি শফিক ভাইয়ের কাছে শেষ প্রশ্ন রাখতে চাই। প্রয়োজনীয় সংস্কার ও তারপর নির্বাচন, এই ব্যাপারে সম্পূর্ণ রাজনৈতিক ঐক্যমত, সরকার কতটুকু সফল হবে বলে মনে করেন? না, আমরা আশা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট এই ব্যাপারে সফল হবে। ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস অলরেডি একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন। সেখানে প্রফেসর আলী রিয়াজকে ভাইস চেয়ারম্যান রাখা হয়েছে এবং স্যার নিজে এটা চেয়ারম্যান হিসেবে, এবং অন্যান্যরা আরো কি মেম্বার, যারা 6টা যে মেজর কমিশনার, তাদের হেডগুলো এখানে থাকবেন। তো আমরা আশা করছি, যেহেতু ওনাদের একটা ব্রডার অ্যাকসেপ্টেবিলিটি আছে আমাদের সোসাইটিতে, এবং এই কনসেনসাস কমিশন সবার সাথে কথা বলবেন, কথা বলে এই যে রিপোর্টগুলো আসবে, যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুক রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। এইটা আসলে এইটাই এখন বিগেস্ট চ্যালেঞ্জটা সামনে হচ্ছে, এটা যে কনসেনসাস, একটা ঐক্যমতে পৌঁছানো যে আমরা কতটুক রিফর্ম করব, করে কবে ইলেকশনটা হবে। ইলেকশনের 2টা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি যে দিস ইজ এই সময় হতে পারে। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। তো আমার মনে হয় যে এটা খুব কষ্টসাধ্য কাজ হবে তা না, কেননা এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডায়ালগ কিন্তু বেশ কিছুদিন হচ্ছেই। আমরা কি চাচ্ছি, পিআর নিয়ে যথেষ্ট ডায়ালগ হয়েছে, 2 ক্যামেরা বিশিষ্ট সংসদ হবে কিনা এটা নিয়ে ডায়ালগ হচ্ছে, প্রেসিডেন্টের পাওয়ারটা কি কমবে না বাড়বে সেগুলো নিয়ে ডায়ালগ হচ্ছে। আমাদের ডায়ালগের কিন্তু কমতি নেই, এবং এটা খুবই আনন্দের বিষয় যে পুরো বাংলাদেশের সোসাইটি
এই ডায়ালগে টেক পার্ট করছেন, মেয়েরা ডায়ালগ করছেন, ক্ষুদ্র আমাদের অন্যান্য কমিউনিটি ডায়ালগ করছেন, মাইনরিটিরা ডায়ালগ করছেন, সবাই তার তার জায়গা থেকে তাদের আওয়াজটা তুলছেন এবং আওয়াজটা সবার কাছে যাচ্ছে। পত্রিকাগুলো করছেন, প্রচুর লেখালেখি হচ্ছেন এবং এটা খুব সুন্দর সুন্দর লেখা, যেটা আপনি ধরেন আমাদের 1971-এ আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট হলাম, তারপরে যখন আমরা কনস্টিটিউশন ড্রাফট করেছি, সত্যিকার অর্থে আপনি যদি পত্রিকাগুলো দেখেন, খুব এই যে কনস্টিটিউশন একটা ড্রাফট হচ্ছে, একটা ওটার কোনো লক্ষণও কোনো পত্রিকায় নাই, কোনো লেখাও নাই। আর এখন দেখেন প্রতিদিন এই যে এরকম একটা ডায়ালগ হচ্ছে, অন্যান্য সব জায়গায় ডায়ালগ হচ্ছে, এবং উইচ ইজ গুড। এটা বোঝা যায় যে এটা ইট শোজ দ্য ম্যাচুরিটি অফ আওয়ার নিউ লিডার্স, ম্যাচুরিটি অফ আওয়ার সোসাইটি। এটা মানে খুবই ভালো একটা দিক। অনেক ধন্যবাদ।